বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে উন্নীত করে এবং ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের চেয়ে বৃহত্তর মঙ্গলকে অগ্রাধিকার দেয়। এটি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি এবং পার্থক্যের সহনশীলতা সহ বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাপী সংহতি ও দায়িত্ব প্রচার করে, অন্যদের মঙ্গলের বিবেচনার জন্য উৎসাহিত করে। ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। 65,000 বছর আগে প্রথম আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স আফ্রিকা থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, যেখানে তারা প্রথম বিবর্তিত হয়েছিল। প্রাচীনতম আধুনিক মানুষ প্রায় 30,000 বছর আগে দক্ষিণ এশিয়ায় বসবাস করতেন। 6500 খ্রিস্টপূর্বাব্দের পর মেহেরগড় এবং বর্তমান বেলুচিস্তানের অন্যান্য স্থানে খাদ্যশস্য ও প্রাণীর আধিপত্য, স্থায়ী কাঠামো নির্মাণ এবং কৃষি উদ্বৃত্ত সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এগুলি ধীরে ধীরে সিন্ধু সভ্যতায় বিকশিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার প্রথম শহুরে সংস্কৃতি, যা বর্তমান পাকিস্তান এবং পশ্চিম ভারতের 2500-1900 খ্রিস্টাব্দে বিকশিত হয়েছিল। মেহেরগড় একটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে নব্য প্রস্তরযুগের 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সিন্ধু উপত্যকা সভ্যতা, যা 3300 খ্রিস্টপূর্বাব্দের দিকে শুরু হয়েছিল বলে মনে করা হয়। প্রাচীন মিশর এবং সুমের বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি। এই সভ্যতার লিপি এখনও সফলভাবে পড়া হয়নি। সিন্ধু সভ্যতার বিস্তার বর্তমান পাকিস্তান এবং সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলিতে বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই সভ্যতা হঠাৎ ভেঙে পড়ে। 19বিংশ শতাব্দীর পশ্চিমা পণ্ডিতদের প্রচলিত মতামত অনুসারে আর্যদের একটি অংশ খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে ভারতীয় উপমহাদেশের সীমান্তে পৌঁছেছিল এবং প্রথমে পঞ্জাবে বসতি স্থাপন করেছিল, যেখানে ঋগ্বেদের গ্রন্থগুলি রচিত হয়েছিল। আর্যরা উত্তর ও মধ্য ভারতে একটি উন্নত সভ্যতা তৈরি করেছিল, যা বৈদিক সভ্যতা নামেও পরিচিত। বৈদিক সভ্যতা হল প্রাচীন ভারতের ইতিহাসের প্রাচীনতম সভ্যতা, যা আর্যদের আগমনের সঙ্গে সম্পর্কিত। আর্যদের প্রাচীনতম সাহিত্য বেদের নামে এর নামকরণ করা হয়েছে। আর্যদের ভাষা ছিল সংস্কৃত এবং ধর্মটি বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম নামে বিখ্যাত ছিল। পরে বিদেশি আক্রমণকারীদের দ্বারা এই ধর্মের নাম ছিল হিন্দু। ঋগ্বেদ সম্ভবত 3000 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে রচিত হয়েছিল, কারণ আর্যদের ভারতে আসার কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই বা ডিএনএ গবেষণা থেকে কোনো প্রমাণ নেই। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সরস্বতী নদীর সাম্প্রতিক আবিষ্কার বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং আর্যদের সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। হরপ্পা সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়, কারণ হরপ্পা সভ্যতার 2600টি বসতি ছিল। বর্তমান পাকিস্তানে সিন্ধু নদীর তীরে মাত্র 265টি বসতি ছিল। বাকি বসতিগুলির বেশিরভাগই সরস্বতী নদীর তীরে পাওয়া যায়। সরস্বতী একটি বিশাল নদী ছিল। এটি পাহাড় ভেঙে বেরিয়ে আসত এবং সমভূমির মধ্য দিয়ে গিয়ে সমুদ্রে মিশে যেত। ঋগ্বেদে এটি বারবার বর্ণনা করা হয়েছে। 4000 বছর আগে ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এটি শুকিয়ে গিয়েছিল। যাযাবর গাদেরিদের মতো আর্যরা তাদের বন্য পরিবার ও প্রাণীদের নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। এই লোকেরা পাথর নির্দেশিত অস্ত্র দিয়ে কাজ করতে শিখেছিল। তারা মানুষের এই সভ্যতাকে ইউনিট সভ্যতা বলে। এই সভ্যতার কিছু উন্নতি হয়েছিল, তারপর চিলিয়ান সভ্যতা এসেছিল। এই অস্ত্র ও সরঞ্জামের সভ্যতার সময় মানুষ বানরের মতো ছিল। তারা প্রকৃত মানুষ ছিল না। মুস্টেরিয়ান সভ্যতার পর ডান্ডিয়ান সভ্যতার আবির্ভাব ঘটে। এই সময়েই মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হতে শুরু করে। তারপর আসল সভ্যতার আবির্ভাব ঘটে, যার মধ্যে প্রথমটিকে নিওলিথিক বলা হয়। এই যুগের সভ্যতার মানুষটি তার মতোই একজন প্রকৃত মানুষ ছিলেন। তাই ইউথিল যুগ থেকে নব্য প্রস্তর যুগ পর্যন্ত সময়কালকে প্রস্তর যুগ বলা হয়। প্রস্তর যুগের পর আসে ধাতব যুগ। তামার যুগ দিয়ে ধাতব যুগ শুরু হয়। নব্য প্রস্তর যুগের শেষের দিকে মানুষের বুদ্ধির ব্যাপক বিকাশ ঘটেছিল। এই সময়েই কৃষির উদ্ভাবন হয়।
কৃষি ছিল সভ্যতার জন্ম। আর্যরা ছিলেন বিশ্বের প্রথম কৃষক। কৃষির জন্য উপযোগী জায়গার সন্ধানে আর্যরা পঞ্জাবের ভূমিতে এসেছিলেন এবং এর নাম দিয়েছিলেন সপ্তসিন্ধু প্রদেশ। আর্যরা সপ্তসিন্ধু অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তাদের সভ্যতার কেন্দ্র ছিল সরস্বতী উপকূল। সরস্বতী নদীর তীরেই আর্যরা তামার যুগ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তারা তামার সন্ধান পায় এবং তাদের পাথরের অস্ত্র পরিত্যাগ করে তামার অস্ত্র ব্যবহার করতে শুরু করে। চানহোডেরো এবং বিজনৌত নামক স্থানে খননকার্যের সময় গবেষকরা এই তাম্রযুগের চিহ্ন খুঁজে পেয়েছেন। এই স্থানটি সরস্বতী নদীর প্রবাহের শুষ্ক পথে অবস্থিত। মেসোপটেমিয়া এবং ইলমেরি সভ্যতাকে প্রোটো ইলামাইট সভ্যতা বলা হয়। প্রোটাইলামাইটদের পরে সুমেরীয়রা মেসোপটেমিয়ায় চলে আসে। সুমেরীয় সভ্যতার পরে আসে মিশরীয় সভ্যতা। বিখ্যাত মার্কিন প্রত্নতত্ত্ববিদ ডি. যারা সিন্ধু অঞ্চলকে পাথর ও ধাতু যুগের মিশ্রণ বলে অভিহিত করেছেন। তামার সভ্যতার পর ব্রোঞ্জ সভ্যতার আবির্ভাব ঘটে। রাজা অজাতশত্রু প্রথমবারের মতো পরিষদের পৃষ্ঠপোষক হন 492 খ্রিস্টপূর্বাব্দ -460 খ্রিস্টপূর্বাব্দ। 492 খ্রিস্টপূর্বাব্দে রাজা অজাতশত্রু শাসন করেন এবং 460 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। খ্রিস্টপূর্ব বা 2516 বছর আগে থেকে 2484 বছর আগে ফিরে যান। সুতরাং ত্রিপিটকের প্রথম পরিষদটি ইতিমধ্যে 9 মাস বয়সী ছিল এবং তাই এটিকে প্রথম বৌদ্ধ যুগ বলা হয়। ধর্মগুলি জনপ্রিয় হয়ে ওঠে। অশোক 265-241 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, যার সাম্রাজ্য আফগানিস্তান থেকে মণিপুর এবং তক্ষশিলা থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু দক্ষিণে যেতে পারলেন না। দক্ষিণে চোলরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। এই সময়ে দক্ষিণে সঙ্গম সাহিত্যেরও সূচনা হয়। খ্রিস্টপূর্ব 7ম ও 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় 16টি মহান শক্তির মহাজনপদ অস্তিত্ব ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্রগুলির মধ্যে ছিল কপিলাবস্তু, শাক্য এবং বৈশালীর লিচ্ছবিরা। প্রজাতন্ত্রগুলি ছাড়াও রাজতান্ত্রিক রাজ্যও ছিল, যার মধ্যে কৌশাম্বী, বৎসা, মগধ, কোশল, কুরু, পাঞ্চাল, ছেদি এবং অবন্তী গুরুত্বপূর্ণ ছিল। এই রাজ্যগুলি শক্তিশালী মানুষদের দ্বারা শাসিত হয়েছিল, যারা রাষ্ট্র সম্প্রসারণ এবং প্রতিবেশী রাজ্যগুলির সংযুক্তির নীতি গ্রহণ করেছিল। যাই হোক, রাজাদের অধীনে রাজ্যগুলি প্রসারিত হওয়ার সময়ও প্রজাতন্ত্রের রাজ্যগুলির স্পষ্ট লক্ষণ ছিল। ভারত তখন বেশ কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল। 8ম শতাব্দীতে আরবদের দ্বারা সিন্ধু জয় করা হয়েছিল। এটি ইসলামের প্রবেশ বলে মনে করা হয়। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে দিল্লির সিংহাসন তুর্ক কৃতদাসদের শাসনাধীনে আসে, যারা পরবর্তী কয়েক বছর শাসন করে। দক্ষিণে ছিল বিজয়নগর ও গোলকোন্ডার হিন্দু রাজ্য। 1556 খ্রিস্টাব্দে বিজয়নগরের পতন ঘটে। 1526 খ্রিস্টাব্দে মধ্য এশিয়া থেকে নির্বাসিত যুবরাজ বাবর কাবুলে আশ্রয় নেন এবং ভারত আক্রমণ করেন। তিনি মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী 300 বছর স্থায়ী হয়। এই সময়েই দক্ষিণ পূর্ব উপকূলের সঙ্গে পর্তুগালের সামুদ্রিক বাণিজ্য শুরু হয়। বাবরের নাতি আকবর ধর্মীয় সহনশীলতার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। তিনি হিন্দুদের বিচ্ছিন্ন করে দিয়েছেন। ঔরঙ্গজেব 1659 সালে এটি পুনরায় প্রণয়ন করেন। ঔরঙ্গজেব কাশ্মীর এবং অন্যান্য জায়গায় জোর করে হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। একই সময়ে শিবাজির অধীনে মারাঠারা মধ্য ও দক্ষিণ ভারতে শক্তিশালী হয়ে উঠছিল। ঔরঙ্গজেব দক্ষিণের দিকে মনোনিবেশ করেন এবং উত্তরে শিখদের আবির্ভাব ঘটে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1707 মুঘল সাম্রাজ্য ভেঙে যায়। ব্রিটিশরা ওলন্দাজ, পর্তুগিজ ও ফরাসিদের বিতাড়িত করে ভারতের উপর বাণিজ্যিক অধিকার সুরক্ষিত করে এবং 1857 সালে একটি বিদ্রোহ দমন করে ক্ষমতায় আসে। ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে, যেখানে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের অবদান গুরুত্বপূর্ণ ছিল। 1947 সাল থেকে ভারত গণতান্ত্রিক দেশ। স্বাধীনতার সময় ভারত বিভক্ত হয়েছিল, যার ফলে পাকিস্তানের জন্ম হয়েছিল এবং কাশ্মীর ও অন্যান্য ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। আর্থ পরিবার হল সমন্বয়ের একটি গতিশীল ক্ষেত্র, যা মানবতা পরিবারের সমস্ত সদস্যকে সংযুক্ত করে এবং সমর্থন করে। বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।
এটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে উন্নীত করে এবং ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের চেয়ে বৃহত্তর মঙ্গলকে অগ্রাধিকার দেয়। এটি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি এবং পার্থক্যের সহনশীলতা সহ বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাপী সম্মতি ও দায়িত্ব প্রচার করে। অন্যদের মঙ্গলের বিবেচনার জন্য উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ।